করো। তুমি তো কিছুই পারছো না। কালকে অঙ্কটা তোমাকে আমি শেখালাম না, এখন পারছো না কেন? মা, কাল যখন তুমি শেখাচ্ছিলে আমি তো তখনই বুঝি নাই। তো কালকে যে বুঝোনি সেটা কালকে বলনি কেন, এখন কেন বলছো? তুমি যদি বকা দাও সেই জন্য। তো এখন আমি কি করছি? তুমি যদি বকা দাও সেজন্য। এই ছেলেকে নিয়ে আমি আর পারছি না। না না, ওকে তো আসলে ঠিক মতন বকাঝকা করা হয় না, এজন্য মাথায় উঠে গেছে। শুধু বকা না, ওকে এখন থেকে একটু অন্যভাবে শাসন করা দরকার। এই শোন, ছোটবেলায় আমাদের আব্বা স্যারেরা কথায় কথায় চটথাপ্পড় মারতো, পিটুনি দিত। এই শেখ, মার কাছ থেকে ভালো করে বুঝে নে। আমি সন্ধ্যা এসে টেস্ট করবো, তখন যদি না পাইস তোর খবর আছে। এই পড়াও তো ঠিক মতন পড়াও। একটা পড়াও পারান, স্কুল থেকে কমপ্লেন এসছে। তাই মাথা সোজা কর, সোজা হয়ে বসো। 5 আর 3 কত হয়? 8। 8। তাহলে 5 আর 2 কত? 5 আর 2 7, সেটা মনে রাখতে পারতেছিস না? সোহাগ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমিও মাঠে গিয়ে খেলো। না, খেলবো না, বাবা মা দেখলে বকা দেবে। বাবা মা খেললে বকা দেবে কেন? আরে বকা দিব না তো কি করব? ওই তোর লেখাপড়া লবডাঙ্গা, তয় ওর বাপ মা একটু নরম প্রকৃতির আছে, এখনো ভাইটামিন প্রয়োগ করে নাই। আপনি এইভাবে কথা বলছেন কেন? আরে আমি এলাকার সিনিয়র ভাই, ওলা পাইন করে একটু শাসন করার অধিকার আছে না? কে দিয়েছে আপনাকে এই শাসন করার অধিকার? না মানে এটা বলতে পারো সামাজিক একটা দায়িত্ব আর কি। আপনি কি জানেন শিশু কিশোরদের এভাবে অপমান অপদস্থ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা শাস্তিযোগ্য অপরাধ? তাই নাকি? হ্যাঁ। সোহাগ, তুমি গিয়ে খেলো, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। সন্তানদের দেখে রাখি সযতনে আদর, সোহাগ ও ভালোবাসা। প্রিয় দর্শক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক নির্মিত বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। আজকের বিতর্কের বিষয় বাংলাদেশে শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা ও সদিচ্ছার বেশি প্রয়োজন। বিতর্কের পক্ষ দল কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা। বিতর্কের বিপক্ষ দল ক্যাম্প্রিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা, ঢাকা। পক্ষ দলের বিতর্কিকরা হলেন দেবোত্তম বহ্নি সেন, নাফিস ফুয়াদ ও তাদের দলনেতা মোহাম্মদ সাকিব কাদের। বিপক্ষ দলের বক্তারা হলেন আফসিনা নিসা, মুকসিনা মোল্লা এবং তাদের দলনেতা মেহরিমা জান্নাত স্নেহা। দর্শক, আসুন আমরা পরিচিত হই আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আবু আওয়াল, যুগ্ম সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ফ্লোরেন্স গোমেজ, অধ্যক্ষ, YWCA উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; এবং গোলাম কিবরিয়া, উপসচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সাবেক সহসভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। দর্শক, বিতর্ক প্রতিযোগিতা শুরু করবার আগে আসুন আমরা বিতর্ক সম্পর্কিত নিয়মাবলী ও তথ্যগুলো জেনে নেই। প্রত্যেক দলের বিতর্কিকরা সময় পাবেন মোট 3 মিনিট করে। সেক্ষেত্রে 2 মিনিটের সতর্কতা সংকেত এবং 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেয়া হবে। বিচারকগণ যে সকল বিষয়ের উপর নির্ভর করে নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ও বাচনভঙ্গি, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য প্রয়োগ, যুক্তির প্রয়োগ ও খণ্ডন। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোহাম্মদ আকনুর রহমান, PhD, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি সম্মানিত সভাপতি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিতর্ক প্রতিযোগিতা শুরু করবার জন্য।
সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলাদেশের শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা ও সদিচ্ছাই বেশি প্রয়োজন। আজকে এই বিতর্কের বিষয়ের পক্ষে বলবেন কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা এবং বিপক্ষে বলবেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বারিধারা ঢাকা। আমি শুরুতেই কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা এর প্রথম বক্তা দেবোত্তম বহিনী সেন তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 2024 সালের বন্যায় নোয়াখালীর এক গ্রামের সাবেন ইয়াসমিনের 10 মাসের শিশু আকসা অপুষ্টিতে ভুগছিল। তখন স্থানীয় স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জানতে পেরে তিনি ছোট্ট স্যাচেট তৈরি করেন, যার দাম ছিল মাত্র 10 সেন্ট, যাতে ছিল বাদাম, তেল, দুধ, চিনি, ভিটামিন ও মিনারেল, যার ফলে মাত্র 4 মাসে আকসার ওজন প্রায় 2 কেজি বাড়ে। এখানে অর্থনৈতিক সচ্ছলতা নয়, বরং সচেতনতা ও সদিচ্ছা ছিল। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় বাংলাদেশে শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা ও সদিচ্ছাই বেশি প্রয়োজন। সঙ্গত কারণেই পক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টির সংজ্ঞায়ন এবং কিছু তথ্য উপস্থাপন করে যাব এবং আমার দলের বাকি 2 বক্তা বিষয়টির যুক্তি প্রয়োগ এবং খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে বাংলাদেশে শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা ও সদিচ্ছাই বেশি প্রয়োজন। প্রথমে আমাদের জানতে হবে পুষ্টিকর খাদ্য কী। স্বাভাবিকভাবে বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য যে পরিমাণ পুষ্টির প্রয়োজন তাকে পুষ্টি চাহিদা বলে। আমরা যদি কিছু পুষ্টিকর খাদ্যের তালিকার দিকে তাকাই, তাহলে প্রথমে আসবে ফলমূল, শাকসবজি, ডিম, দুধ, ডাল, আলু, মাছ, মাংস, তেল ইত্যাদি। আমরা 1000 টাকার কাজু বাদামের জায়গায় 150 টাকার চীনা বাদাম কিনে খেতে পারি। আমরা 300 টাকার আপেলের জায়গায় 60 টাকার পেয়ারা কিনে খেতে পারি। এগুলোতে বেশি অর্থ লাগে না, কারণ এগুলোতে একই উপাদান রয়েছে, শুধু লাগে একমাত্র সচেতনতা। আমরা আজকে কিছু মানদণ্ড তুলে ধরব। প্রথমে আসবে কম খরচে পুষ্টি সম্ভব, ভুল খাদ্যাভ্যাস ও কুসংস্কার, শিক্ষিত পরিবারে অপুষ্টি, সচেতন মা ই শিশুর সুরক্ষার কারণ, সদিচ্ছার অভাব ও সরকারি সুবিধার কম ব্যবহার। কারো কাছে অনেক অর্থ আছে, কিন্তু তিনি জানেনই না যে কোন খাবারটি সুষম খাবার বা কোন খাবারে কোন পুষ্টিগুণ রয়েছে, তাহলে সে অর্থ কোনো কাজেই লাগবে না। বিখ্যাত নোবেলজয়ী অমর্ত্য সেন বলেছেন, শুধু অর্থ নয়, জ্ঞান ও সচেতনতার অভাব ও শিশুর অপুষ্টির কারণ। আমরা দেখতে পাই যে শিশুর পুষ্টি শুধু খাবারের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সঠিক সময় মতো খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাদ্য বৈচিত্র্যের উপর। গ্রামে মানুষ ফসল, গবাদি পশু, মাছ চাষ করে তা অন্যকে খাওয়াতে পারে, কিন্তু নিজের সন্তানকে দিতে পারে না। এটাতে শুধু অর্থের জন্য নয়, বরং সচেতনতার অভাব রয়েছে। তা কীভাবে অস্বীকার করবেন বিপক্ষ দলের বন্ধুগণ? বাস্তবতা সবসময় বাধা নয়, বরং সচেতনতা থাকলে মানুষ সীমাবদ্ধতার মধ্যেও সমাধান খুঁজে নেয়। সবশেষে একটা কথাই বলবো, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে অর্থকষ্টে থেকেও আপনি পুষ্টি চাহিদা পূরণ করতে পারবেন। সচেতনতা বা ইচ্ছা না থাকে তাহলে আপনার অঢেল সম্পদ আপনার কোনো কাজে আসবে না, তখন অঢেল সম্পদ নিয়ে আপনি বসে থাকতে পারবেন। সবশেষে বলতে চাই, পরিবারের অর্থ নয়, সচেতনতা সদিচ্ছাই শিশুর পুষ্টি চাহিদা পূরণে একমাত্র বেশি প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বারিধারা ঢাকা এর প্রথম বক্তা আফসিনা নিসাকে তার উপস্থাপনার জন্য। একটি শরণার্থী ক্যাম্প। পরিবার সব সদস্য হারিয়ে 10 বছরের ক্ষুধার্ত ছেলেটি আজ হাত পেতে দাঁড়িয়ে আছে একটি মাত্র রুটির জন্য। আপনি কি বলতে পারেন ওই ছেলেটার কাছে পুষ্টি শব্দটার আদৌ কোনো গুরুত্ব আছে কিনা? আমি বলছি নেই, কেননা পেটে যখন ক্ষুধা, পুষ্টি তত যোজন দূরের শব্দ। আজকের বিতর্ক চলছে এবং বিতর্কের আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের শিশুর পুষ্টির চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা ও সদিচ্ছাই প্রয়োজন। অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় বিচারক মণ্ডলী, পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন প্রয়োজন নেই টাকার, শুধু সচেতনতাই প্রয়োজন। মানুষ সচেতন হয়ে কিভাবে পুষ্টিকর খাবার কিনবে যখন তার কাছে কোনো অর্থই থাকবে না? মাননীয় বিচারক মণ্ডলী, পক্ষ দলের প্রথম বক্তা আজকের আলোচ্য বিষয়ে সংজ্ঞান করে গিয়েছেন। তাদের সংজ্ঞান যৌক্তিক মনে না হয় আমি পুনরায় সংজ্ঞান করছি। আজকের বিতর্কে যে 4টি বিষয় সংজ্ঞানের দাবি রাখছে সেগুলো হলো: 1 বাংলাদেশের শিশু, 2 শিশুর পুষ্টি চাহিদা, 3 পরিবারের অর্থ, 4 সচেতনতা ও সদিচ্ছা। মাননীয় বিচারক মণ্ডলী, বাংলাদেশের জাতীয় শিশু নীতি 2011 এবং বাংলাদেশের জাতীয় শিশু আইন 2013 অনুযায়ী 18 বছরের কম বয়সী প্রত্যেকজন ছেলে মেয়েকেই শিশু বলা হয়। মাননীয় বিচারক মণ্ডলী, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি শিশুর উচ্চতা ও বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধি এবং মেধা বিকাশের জন্য যে পরিমাণ সুষম খাদ্য প্রয়োজন তার সমন্বয় হলো শিশুর পুষ্টি চাহিদা। মাননীয় বিচারক মণ্ডলী, পরিবারের অর্থ বলতে মূলত বোঝায় পরিবারের সদস্যদের যে মৌলিক প্রয়োজনগুলো মেটানোর জন্য প্রয়োজনীয় আর্থিক সম্পদ ও ক্রয় ক্ষমতাকে। সচেতনতা হলো কোনো বিষয় সম্পর্কে পরিষ্কার এবং সঠিক জ্ঞান থাকাকে বোঝায়। আর সদিচ্ছা বলতে মূলত বোঝায় কোনো কাজ করার প্রবল ইচ্ছা বা
বা উদ্দেশ্যকে। পক্ষধরের প্রথম বক্তার বিশ্লেষণে আমার যত আপত্তি, আপনারা যে ই প্রত্যয় যুক্ত করেছেন সেই দুটিকে নিয়ে। আপনারা সদিচ্ছা এবং সচেতনতার সাথে ই প্রত্যয় যুক্ত করে এটিকে শিশুর পুষ্টি চাহিদার নিশ্চিতকরণের একমাত্র উপায় বলছেন না, বরং অর্থের পর নয় শব্দটি ব্যবহার করে শিশুর পুষ্টি চাহিদা নিশ্চিতকরণের উপায়ের তালিকা হতে অর্থকে সম্পূর্ণভাবে নাকচ করে দিচ্ছেন। আমি এবং আমার দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা কিছু বিশেষ ক্ষেত্র বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে বাংলাদেশের শিশুর পুষ্টি চাহিদা পূরণের জন্য সচেতনতা এবং সদিচ্ছার চেয়ে অর্থনৈতিক সক্ষমতাই বেশি প্রয়োজন। আমাদের বিতর্কের মূল ক্ষেত্রগুলো হলো বাংলাদেশের শিশুর বর্তমান অবস্থা, পুষ্টি চাহিদা পূরণের বাস্তবতা, পরিবারের কাঠামো ও গঠন, পরিবারের আয় ও ব্যয় করার ক্ষমতা, সচেতনতা ও সদিচ্ছা বনাম সামর্থ্য। দলের প্রথম বক্তা হিসেবে বাংলাদেশের বর্তমান শিশুদের অবস্থা নিয়ে বলবো। মাননীয় বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, বাংলাদেশের শিশুরা বিভিন্নভাবে অপুষ্টির শিকার হচ্ছে। বিডিএইচএস এর 2022 থেকে 2023 সাল অনুযায়ী বাংলাদেশের 5 বছরের কম বয়সী শিশুদের প্রায় 24 থেকে 26% শিশুই দীর্ঘমেয়াদী অপুষ্টির শিকার, অর্থাৎ প্রতি 4 জন শিশুর মধ্যে 1 জন শিশু অপুষ্টিতে ভুগছে এবং শিশুর অপুষ্টির হার ছিল 66%। 2006 সালে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে $515 পৌঁছালো ও শিশুর অপুষ্টির হার প্রায় হ্রাস পেয়ে 43% পৌঁছালো। আজ 2026 সালে দাঁড়িয়ে বাংলাদেশের মাথাপিছু আয় $2865 ও অপুষ্টির হার 26%। এই পরিসংখ্যানের মাধ্যমে আমরা বুঝতে পারছি বাংলাদেশের মাথাপিছু আয় যত বৃদ্ধি পাচ্ছে শিশুর অপুষ্টির হারও তত হ্রাস পাচ্ছে। সুতরাং অর্থ এলো মূল ভিত্তি। পরিশেষে বলতে যে বাংলাদেশের শিশুর পুষ্টি চাহিদা পূরণের সচেতনতা ও সদিচ্ছার পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদল কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা এর দ্বিতীয় বক্তা নাফিস ফুয়াদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। পুষ্টি কেবল আমদানিকৃত বিলাসিতা নয়, যা কেবল ধনী সিন্ধুকেই বন্দী থাকবে, বরং এটি হলো অভিভাবকের বিবেকের এক উজ্জ্বল প্রতিফলন। আমাদের বুঝতে হবে, টাকার অঙ্কে থালার ওজন বাড়লেই শিশুর শরীর গঠিত হয় না, বরং অর্থের মোড়ক ছাপিয়ে যখন সচেতনতা ধ্রুবতারা হয়ে ওঠে এবং সন্তানের মঙ্গলে সদিচ্ছা ডানা মেলে, তখনই নিশ্চিত হয় প্রকৃত পুষ্টি। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা ও সদিচ্ছাই বেশি প্রয়োজন। প্রথমে চলে যাই প্রতিপক্ষ বন্ধুর কাছে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা হয়তো ভুলে গিয়েছিলেন বিতর্ক আবেগ দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে করতে হয়। আমার দলের প্রথম বক্তা যখন ঠিকভাবে যুক্তি দিয়েছেন এবং বিষয়টি সংজ্ঞান করে গিয়েছেন, তিনি তখন বোধহয় সেটি শোনেননি, তাই তো তিনি তার বক্তব্যের মধ্যে সংজ্ঞান নিয়ে পড়েছিলেন। মানে সভাপতি, আমরা আজকে বিপ্রক্ত কথা বলে সেটিকে একমাত্র বলিনি, সেটিকে আমরা জোরদার ধরেছি। মানে সভাপতি, এবার চলে আসুন আমার মূল বক্তব্যে। খাদ্য পুষ্টি মানুষের জীবনযাপনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টির অভাব এবং এর কারণ সৃষ্টি নানা সমস্যা একটি গুরুতর বিষয়। পুষ্টি কেবল আমদানিকৃত বিলাসিতা নয়, যা কেবল ধনী সিন্ধুকে বন্দী থাকবে, বরং এটি হলো অভিভাবকের বিবেকের এক উজ্জ্বল প্রতিফলন। আমাদের বুঝতে হবে, টাকার অঙ্কে থালা ওজন বাড়লে শিশুর শরীর গঠিত হয় না, বরং অর্থের মোড়ক ছাপিয়ে যখন সচেতনতা ধ্রুবতারা হয়ে ওঠে এবং সন্তানের মঙ্গলে সদিচ্ছা ডানা মেলে, তখন নিশ্চিত হয় প্রকৃত পুষ্টি। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা হয়তো জানেন না বিতর্ক আবেগ দিয়ে নয়, বিতর্ক যুক্তি দিয়ে করতে হয়। তাই তো তিনি যখন আমার দলের প্রথম বক্তা বিষয়টি ভালোভাবে সংজ্ঞান করে গিয়েছেন, তিনি আমার দলের প্রথম বক্তা সংজ্ঞানে ভুল ধরতে গিয়ে পড়ে রয়েছেন, আর সেটি তিনি ভুলভাবে বলে গিয়েছেন। খাদ্য পুষ্টি মানুষের জীবনযাপনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুষ্টির অভাব এবং এর কারণে সৃষ্ট নানা সমস্যা একটি গুরুতর বিষয়। প্রতিদিন সংবাদ তাদের প্রতিবেদন নিউজ ফর চেঞ্জে প্রকাশ করে বিগত কয়েক দশকে দেশের স্বাস্থ্য খাতে অনেক অগ্রগতি হয়েছে, তবে খাদ্য পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এখনও প্রকট। মাননীয় সভাপতি, 2022 সালে একটি সমীক্ষায় দেখা যায় দেশের 75% মানুষ এখন তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফলমূল ও শাকসবজি অন্তর্ভুক্ত করতে পারেনি, যা একটি বড় কারণ হলো খাদ্যবহুল সমাজে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যের বিষয়ে জ্ঞান ও সচেতনতার অভাব। তথ্যসূত্র www.nutriforchange.com 15 এপ্রিল 2023। মাননীয় সভাপতি, শহরে বেশিরভাগ শিশু স্থূলতা, কম ওজন কিংবা তীব্র অপুষ্টিতে ভোগে, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন শিশু অপুষ্টির শিকার। বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো অর্থের বলে শোনাবেন, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন, যখন আপনারা অর্থকে বেশি জরুরি মনে করছেন, তবে কেন বাংলাদেশের উচ্চবিত্ত পরিবার শিশুরা অপুষ্টি, স্থূলতা, রক্ত স্বল্পতার মতো অপুষ্টিতে ভুগছে? টাকা থাকা সত্ত্বেও কেন তারা অপুষ্টিতে ভুগছে? এর কারণ কি সচেতনতা ও সদিচ্ছার অভাব নয়? আশা করি উত্তর দিয়ে যাবেন। বাস্তবতাকে উপেক্ষা না করে সত্যের মুখোমুখি দাঁড়াই। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট গত দশকের মতো নেই। আজ মানুষের হাতে টাকা থাকলেও জানে তা হলো শিশুর পুষ্টি চাহিদা সম্পর্কে ন্যূনতম জ্ঞান, যা চরম দিতে হচ্ছে আমাদের আগামীর প্রজন্মকে। শিশু পুষ্টি চাহিদা সম্পর্কে তখনই গুরুত্ব বেশি পাবে যখন তার সাথে সচেতনতা ও সদিচ্ছা থাকবে। সচেতনতা ও সদিচ্ছার গুরুত্ব আমরা অস্বীকার করে যাই, তাহলে বলতে হয় আমাদের ভবিষ্যৎ সে বিলীন তারার মতো, যেখানে আলো নেই, শুধুই অন্ধকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বারেদারা ঢাকায় দ্বিতীয় বক্তা মুকসিনা মোল্লাকে তার উপস্থাপনার জন্য। বিখ্যাত ফরাসি বিপ্লবের সময় মানুষ যখন একটিমাত্র রুটির অভাবে হাহাকার করছিল, তখন রানী মেরি আওতানেত বলেছিলেন, রুটি নেই তো কি হয়েছে, কেক খাও। এই মহান মঞ্চে দাঁড়িয়ে আমার পক্ষ দলের বন্ধুরা যখন বলে গেলেন পুষ্টির জন্য অর্থ নয়, সচেতনতাই যথেষ্ট, তখন সেই রানীর ছায়াই তাদের মাঝে বিদ্যমান। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে
হয়েছে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, সচেতনতা এবং সদিচ্ছাই বেশি প্রয়োজন। অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে পুষ্টি সংজ্ঞায়ন করে গেছেন। এখন আমি পুষ্টির প্রত্যেকটি প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রমাণ করে যাব শিশুর পুষ্টি চাহিদা পূরণে অর্থই মূল ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, বাংলাদেশের দারিদ্র্যের হার 27.93% এবং অতি দারিদ্র্যের হার 9.35%। তথ্যসূত্র PPRC 2025। পক্ষ দলের বন্ধুর প্রথম বক্তা বলে গেলেন, একজন কৃষক কেন তার উৎপাদনকারী ফসল তার পুষ্টি চাহিদা মেটানোর জন্য ব্যবহার করছে না। আমি তাদের বলতে চাই, একজন কৃষক যদি তার ফসল উৎপাদন করার পরে সে নিজেই সেটি গ্রহণ করে, তাহলে সে সেটি বিক্রি করার পরে কীভাবে অর্থ উপার্জনের মাধ্যমে অন্যান্য চাহিদা পূরণ করবেন। তাছাড়া দ্বিতীয় বক্তা বলে গেলেন, তারা নাকি অর্থকে অস্বীকার করছে না, তারা নাকি শুধুমাত্র জোর দিচ্ছে। কিন্তু তারা যখন এই বিতর্কের বিষয়টা বললেন, তখনই কিন্তু তারা স্পষ্টভাবে অর্থকে নাকচ করেছেন। মাননীয় সভাপতি, বর্তমানে বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের শহরাঞ্চলে 47 থেকে 52% মানুষ বস্তিতে বসবাস করে। অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়ে একজন শিশুর অপুষ্টি প্রায় 30 থেকে 40% হয়ে থাকে। বর্তমানে জাতিসংঘের শরণার্থী ক্যাম্পগুলোতে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। সেখানে তারা সকলেই জানেন পুষ্টিকর খাবারগুলো সম্পর্কে, কিন্তু তারপরও তারা সেই পুষ্টিকর খাবারগুলো বিক্রি করে দেন শুধুমাত্র দুটি অর্থ লাভের জন্য। কেন? কারণ সে সময়ে জাতিসংঘ প্রদত্ত শুধুমাত্র বিস্কুট বা স্যালাইনই দিয়ে থাকেন, যেগুলো তাদের পেট ভরানোর জন্য যথেষ্ট নয়। মাননীয় সভাপতি, তাই আমি পরিশেষে বলতে চাই, বর্তমানে শিশুর পুষ্টি চাহিদা পূরণের জন্য শুধুমাত্র অর্থই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দল কুমিল্লা জেলা স্কুল কুমিল্লা এর দলনেতা মোহাম্মদ সাকিব কাদেরকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ছোটবেলায় খাবার টেবিলে যখন কচু শাক কিংবা ছোট মাছ দেখতাম, তখন প্রায় দৌড়ে পালাতাম, রীতিমতো কান্নার রোল পড়ে যেত। আর ফলাফল কি জানেন? আগে 20 টাকার শাক খাইনি, এখন 2000 টাকার ঔষধ কিন্তু ঠিকই খাচ্ছি। হ্যাঁ মাননীয় সভাপতি, এটা কেবল আমার সমস্যা নয়, এটা হাজারো শিশুর গল্প। আর যার মূল কারণ হিসেবে কাজ করছে কেবলমাত্র অসচেতনতা এবং সদিচ্ছার অভাব। তাই বাস্তবতার এরূপ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার দলের অবস্থান এই মহান মঞ্চে পক্ষ দল হিসেবে, এবং একই ধারায় আমি আমার বক্তব্যের মাধ্যমে একথা প্রমাণ করে দিয়ে যাব যে বাংলাদেশের শিশুর পুষ্টি চাহিদা পূরণে পরিবারের অর্থ নয়, বরং সচেতনতা ও সদিচ্ছাই বেশি প্রয়োজন। সরাসরি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে আসি। দেখেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, আপনি আপনার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন? অর্থের অভাবের কারণে যদি সত্যি অপুষ্টি বৃদ্ধি পেত, তাহলে বাংলাদেশের অপুষ্টির হারের মধ্যে এত সংখ্যা থাকতো না। আপনারাই বলছেন যে বর্তমান বাংলাদেশের অপুষ্টির হার 40 থেকে 30%-এর মধ্যে, যেখানে যার সামারিস হিসেবে আমরা বলতে পারি যে 5 বছরের নিচে প্রতি 5 জনের মধ্যে 2 জনই অপুষ্টিতে ভুগছে। অর্থাৎ যে সচ্ছল ঘরগুলোতে আছে, সেই সচ্ছল পরিবারগুলোর শিশুরাও কিন্তু অপুষ্টিতে ভুগছে। এখানে আজকের এই বিতর্কে আমাদের পক্ষে আপনারা বক্তব্য প্রদান করেন। আজ আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা তার যৌক্তিক প্রশ্নগুলো এই মঞ্চে উপস্থাপন করেছেন, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা সেই উত্তরগুলো পাই নাই। দেখেন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বলছেন যে অর্থের কারণে অপুষ্টির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। যদি অর্থই অপুষ্টির মূল কারণ হতো, তাহলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এত সংখ্যক শিশু অপুষ্টিতে ভুগতো না। জাতীয় বাজেটের 15% সোশ্যাল সেফটি নেটে ব্যয় হচ্ছে। বিজিডি VGF এর খাদ্য সহায়তা দিচ্ছে মাতৃ ও শিশু অপুষ্টি হ্রাসের জন্য। রয়েছে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের ফ্রি সাপ্লিমেন্ট। ভিটামিন এ ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়া হচ্ছে কোটি কোটি শিশুকে ক্যাপসুল। অর্থাৎ বাংলাদেশের সরকার কিন্তু এই অর্থ সংক্রান্ত বিষয়, যদি অর্থনৈতিক দুর্বলতা থাকে, সেগুলো পূরণ করার জন্য সহায়তা দিচ্ছে। দেখেন বিজ্ঞ প্রতিপক্ষ, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, অর্থাৎ এদেশে ডিম, ডাল, শাকসবজি সকল কিছুই কিন্তু উৎপাদনযোগ্য। স্ট্যান্ডার্ড ভিউজের একটি তথ্যে আমরা পেয়েছি যে বাংলাদেশে বর্তমানে হোমস্টেড গার্ডেনিং, ফিশ ফার্মিং, এমনকি বায়োফোর্টিফাইড ক্রপসের উৎপাদন হচ্ছে। অর্থাৎ যদি অর্থের অভাব থেকে থাকে, তাহলে বাংলাদেশের যেই অন্যান্য সুবিধাগুলো আছে, কৃষিকেন্দ্রিক সুবিধা কিংবা সরকারি সহায়তা সুবিধা, সেগুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা অপুষ্টিকে হ্রাস করতে পারি। আর অর্থের মাধ্যমে পুষ্টি পেতে হয়, এই কনসেপ্ট থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে WHO এর গবেষণায় যে হিডেন হাঙ্গারের প্রেক্ষাপট, কৃষিকেন্দ্রিক সুবিধা কিংবা সরকারি সহায়তা সুবিধা, সেগুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা অপুষ্টিকে হ্রাস করতে পারি। আর অর্থ কেন্দ্রিক সেই পুষ্টি যথেষ্ট ক্যালোরি গ্রহণ করছে, তবুও বাংলাদেশে বর্তমানে মাইক্রোনিউট্রিশনটা বিরাজমান। এর উত্তর আপনার কাছ থেকে আশা করছি। আমার দলের দ্বিতীয় বক্তা বাংলাদেশের প্রেক্ষাপটে উপস্থাপন করেছে যে বাংলাদেশে ঠিক কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে এবং ঠিক কত শতাংশ শিশু অপুষ্টিতে আছে। ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বারিধারা ঢাকার দলনেতা মেহরিমা জান্নাত স্নেহাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য।
সুন্দরবনের পার্শ্ববর্তী ডুমুরিয়া গ্রাম। কোনো মা তার মুমূর্ষু সন্তানের জীবন বাঁচাতে 70 থেকে 80 কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলা সদর হাসপাতালে যাবেন। এখন মাননীয় বিচারক মণ্ডলী বলুন তো, সেই মুহূর্তে সচেতনতা কি কোনো ভূমিকা পালন করবে যদি না তার অর্থেরই বন্দোবস্ত না থাকে? আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলাদেশের শিশু পুষ্টির চাহিদা পূরণের জন্য পরিবারের অর্থ নয়, সচেতনতা এবং সদিচ্ছাই বেশি প্রয়োজন। অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল এই বিপক্ষে অবস্থান করছি। মাননীয় বিচারক মণ্ডলী, দলের তৃতীয় বক্তা হিসেবে আমি এখন পরিবারের আয় এবং ব্যয় করার ক্ষমতা এবং সচেতনতা এবং সদিচ্ছা বনাম সামর্থ্য এই দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব কেন শিশু পুষ্টি নিশ্চিত করতে অর্থনৈতিক সক্ষমতাই বেশি প্রয়োজন। মাননীয় বিচারক মণ্ডলী, আমার দলের দ্বিতীয় বক্তা পরিবারের কাঠামো বিশ্লেষণ করে গেলেন, যেখানে বড় পরিবারে অপুষ্টির হার প্রায় 30 থেকে 35%, তথ্যসূত্র ইউনিসেফ, এবং 65 থেকে 70% ক্ষেত্রে একজন পরিবারে মাত্র উপার্জন করে একজন, বেশিরভাগ ক্ষেত্রেই তা বাবা। ফলে মাথা পিছু আয় 30 থেকে 40% পর্যন্ত কমে যায়। তখন বাবা মারা বাজারে গিয়ে একজন বাবা যেখানে 12টি ডিম কেনার কথা সেখানে মাত্র 2 থেকে 4টি ডিম কিনতে পারেন। এখন আমার প্রশ্ন, যেখানে আয়ের সীমাবদ্ধতাই মূল প্রতিবন্ধকতা, সেখানে কেবল সচেতনতা কিভাবে কাজ করবে? শিশু পুষ্টি নিশ্চিত করতে 5টি মৌলিক চাহিদা নিশ্চিত করা প্রয়োজন, যেখানে দেখা যায় সুষম খাদ্য, উপযুক্ত বস্ত্র, স্বাস্থ্যকর বাসস্থান, সুশিক্ষা এবং যথাযথ চিকিৎসা কোনোটি অর্থ ছাড়া সম্ভব নয়। মাননীয় বিচারক মণ্ডলী, বাংলাদেশের সংবিধানের 15তম অনুচ্ছেদ এবং ইউনিসেফের তথ্য অনুযায়ী একটি শিশুর পুষ্টি নিশ্চিত করতে হলে এই 5টি মৌলিক চাহিদা মান উন্নয়ন করতে হবে। আর আমি আমার বক্তব্যের মাধ্যমে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছি এই 5টি মৌলিক চাহিদার মান উন্নয়ন করার জন্য সবার আগে প্রয়োজন অর্থ। এখন আমি বুঝতে পারছি না আমার পক্ষধরের বক্তারা কিভাবে সচেতনতাকেই বারবার চিহ্নিত করে যাচ্ছেন। আর পক্ষধরের প্রথম বক্তা বলেছেন সচেতনতাই মূল। তার বক্তব্য শুনে আমার মনে পড়ে গেল কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কথাটি, পথে নেমে দেখো পথে তোমাকে পথ দেখাবে। অর্থই হলো শ্রেষ্ঠ শিক্ষক, সচেতনতা শিখায়। যখন একজন মানুষের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে তখন সে বুঝে যাবে তাকে কোন কাজটি করা উচিত। পক্ষদলীয় সদস্যরা বলেছেন সচ্ছল পরিবারেও অপুষ্টিতে ভোগে, কিন্তু তার শতাংশ মাত্র 17 থেকে 18%। সুতরাং বোঝাই যায় যে বাংলাদেশের শিশু পুষ্টির চাহিদা পূরণের জন্য সচেতনতার চেয়ে অর্থনৈতিক সক্ষমতাই বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। এবারে আমি আজকের বিতর্ক অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপস্থাপনার উপর আলোকপাত করার জন্য অনুরোধ জানাচ্ছি ফ্লোরেন্স গোমেজকে। আজকের যে বিতর্ক অনুষ্ঠানটি উপস্থাপন করা হলো, আমাদের স্কুল পর্যায়ের ছোট ছোট শিক্ষার্থীরা, হয়তো কেউ 7, 8, 9 বা 10-এ পড়ছে, তারা যথেষ্ট প্রস্তুত হয়ে এসেছে এভাবে এখানে উপস্থাপন করার। সেখানে আমরা দেখেছি যে উচ্চারণে অনেক ত্রুটি রয়ে গেছে। দারিদ্রতা নয়, সেখানে হবে দরিদ্রতা। 35 নয় 35, কেবল নয় কেবল, এরকম কিছু কিছু উচ্চারণ যেটা নাকি আমাদের মনে হয়েছে যে বিতর্ক যখন করতে আসবো তখন অবশ্যই এই প্রস্তুতিগুলোও থাকতে হবে। এবং স্কুল পর্যায়ে যারা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন সেখানে অবশ্যই উচ্চারণের ভালো প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তাতে করে বিতর্কটা অনেক আরও বেশি ভালো লাগতো আমাদের কাছে। তথ্য এবং তত্ত্ব তারা নিয়ে এসেছে, সেখানেও আরও বেশি থাকা প্রয়োজন ছিল, সেখানেও একটু কমতি আছে। তারপরও বলবো যে বিতর্কের খাতিরে তারা বিতর্ক করেছে পক্ষ দল এবং বিপক্ষ দল। যেখানে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে শিশুর পুষ্টি, সেখানে অর্থেরও যেমন প্রয়োজন রয়েছে, সেখানে তেমনি সচেতনতা বা সদিচ্ছারও প্রয়োজন রয়েছে। আমরা উভয় দলকেই দেখেছি তারা তাদের নিজ নিজ অবস্থানে থেকে যথেষ্ট চেষ্টা করেছেন কথা দিয়ে তাদের সেই তথ্য উপস্থাপন করে তাদের দিকটাকে সবল রাখতে। তারপরও বলবো যে এটি একটি স্কুল পর্যায়ের বিতর্ক, সেখানে যথেষ্ট তারা নিজ নিজ অবস্থানে ভালো মতো উপস্থাপন করতে পেরেছে এবং আগামীতেও তারা বিতর্ক করবে। বিশেষভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমরা এতক্ষণ একটি মনোজ্ঞ, সমৃদ্ধ ও উপভোগ্য বিতর্ক শুনলাম। পক্ষ এবং বিপক্ষ উভয় দলই তাদের মেধা, মনন এবং একাগ্রতা দিয়ে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ এবং আলোকিত করেছেন। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টি অবশ্যই প্রয়োজন। পুষ্টি চাহিদা পূরণের জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। সুতরাং এই সুষম খাদ্য নির্বাচন এটি একটি কিন্তু সচেতনতা এবং সদিচ্ছারই অংশ। বাট এই সুষম খাদ্য যত নিম্নমানের বা যত ইয়েরই হোক, কম দামেরই হোক, অর্থের কিন্তু প্রয়োজন আছে। তার মানে হচ্ছে অর্থ এবং সচেতনতা এবং সদিচ্ছা পুষ্টি চাহিদা পূরণের জন্য দুটিরই প্রয়োজন আছে আমরা মনে করি। তো এই বিতর্কটা দুই পক্ষই সুন্দরভাবে উপস্থাপন করেছে।
পক্ষ দল সুন্দরভাবে বলেছে, বিপক্ষ দলও সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের উপস্থাপনের জন্য। তারা দুদলই খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এখন ফলাফলটা ঘোষণা করছি। বিজয়ী দল হচ্ছে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা এবং শ্রেষ্ঠ বক্তা হচ্ছে পক্ষ দলের মোহাম্মদ সাকিব কাদের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সমাপ্ত করা হলো। সবাইকে ধন্যবাদ। কি বলছো এসব? আমার ছবি? ঘনিষ্ঠ মেলামেশার ছবি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময় কোনো কিছুই অসম্ভব না। যা বলছি সেটা করো। মাত্র 3 লাখ টাকা, আর আমি যখন যেখানে আসতে বলবো সেখানে তোমাকে। অসম্ভব। তোমার কিন্তু ছবি ভিডিও সব আমার কাছে আছে, ওগুলো আমি ইন্টারনেটে। না না, তুমি এসব করতে পারো না। আমি এখন কি করব? মাকে বলি। দেখুন, ওদের কাছে কিন্তু অনেকে আত্মসমর্পণ করে। আপনি অভিযোগ করেছেন, আমরা কিন্তু তাকে ধরে ফেলেছি। কনভারসেশনের প্রমাণ আছে, চ্যাটিংয়ের স্ক্রিনশটও আছে। শাস্তি কিন্তু তার হবেই। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তার প্রতিদান তুমি এভাবে দিলে। সীমা, চল। বুঝে শুনে সম্পর্ক করুন। ডিজিটাল প্ল্যাটফর্মে নির্যাতনের শিকার হলে দ্রুত আইনের আশ্রয় নিন।